অনেক হয়ে গেছে আমার, তোমরা সকলেই ক্লান্ত আমি বুঝতে পারছি, যদিও আমি ক্লান্ত নই। সাধারণভাবে আমি যখন প্রশাসনিক কাজে করেছি 7টা, 7:30, 8টা করে বেরিয়েছি ক্যাম্পাস থেকে, আবার পরদিন 9টা 10টায় এসে পৌঁছেছি। সুতরাং এটা আমার কাছে খুবই স্বাভাবিক যে আমার কাছে এই 4টে সময়ই না। তো যাই হোক, আমার এখানে এই বিভাগে আমি আজকেই আস্তে আস্তে ভাবছিলাম, শরৎচন্দ্রের একটা কথা মনে পড়ছিল। শরৎচন্দ্রকে একবার এক বড় ওস্তাদের গান শোনাবার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তা শরৎচন্দ্র যে ক্ষেত্রে বলছেন যে ওস্তাদ তো ভালো, গায়ও তো ভালো, কিন্তু থামে তো। তো আমার কিছুদিন আগে থেকেই মনে হচ্ছিল যে আমাকে দিকে সবাই দায়ী করছে, এই লোকটা যাচ্ছে না কেন। তো সত্যি কথা বলতে কি, 65 বছর বয়সে রিটায়ার করতে হয় এটা জানার কথা। আমার বয়স তার থেকে কিছুটা বেশি, আমার সার্টিফিকেটের বয়স একটু কমানো আছে, তাই একটু বেশি দিন থেকে গেল। আমার ব্যাচে যারা মানে পাশ করেছিল, যেমন যাদবপুরের সুদেষ্ণা ব্যানার্জি, কলকাতার শুক্লা সান্যাল, রচনা চক্রবর্তী, এই রঞ্জন চক্রবর্তীর কথা কে একজন বলল, আমার ব্যাচমেট, সবাই কবে রিটায়ার করে গেছে। এবং সবচেয়ে লজ্জার কথা, এই দুর্গাপুজোর ঠিক আগে সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেস এর বোর্ড অফ গভর্নর্স এর মিটিং হচ্ছিল। ওখানে আমি ইউজিসির নমিনি, সেই জন্য মিটিংয়ে যেতে হয়, প্রফেসর সুরঞ্জন দাস চেয়ারম্যান। তো ওখানে শিবাজী প্রদীপ বসু, যিনি একসময় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাধ্যায়দের দায়িত্ব সামলেছেন, তো শিবাজির সঙ্গে দেখা হচ্ছিল। আমি শিবাজিকে বললাম যে তুমি কি ফিরে এসছো তোমার জায়গায়? বললো আমি রিটায়ার করে গেছি। শিবাজি আমার থেকে 2 বছরের জুনিয়র, বলছে আমি রিটায়ার করে গেছি। সুকান্ত পাল বলে এই বেথুয়ারি কলেজের শিক্ষক, আমার থেকে 2 বছরের জুনিয়র, সে আমার 2 বছর আগেই রিটায়ার করে গেছে। এরপরে থাকা যায়? তো সুতরাং লজ্জার বিষয়। তো সেই দিক থেকে আমি সত্যি সত্যি বলছি এটা ভালো হলো, মানে আমি একটু বোধহয় সেদিক থেকে একটু মুক্তির আশা যে অনেকদিন তো হলো, 41 বছরেরও বেশি। মানে আমি পাস করেছিলাম, রেজাল্ট পেয়েছিলাম 81 সালে, 1981-তে। তোমাদের জন্ম হয়নি তো, 1981-তে পাস করেছিলাম। 82-তে আমি ইউজিসি জুনিয়র ফেলো হিসেবে ঢুকলাম কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রফেসর বিনয় ভূষণ চৌধুরীর কাছে। কিছুদিন কাজ করার পরে ওনার ঠাকুরগাঁওতে বাড়ি, আমি ওকে গিয়ে বললাম যে স্যার গবেষণা আমার জন্য নয়, আমার ভালো লাগছে, এই ধরা বাঁধা ওই আর্কাইভসে ধুলো কাটা, ওই করা সে করা আমার পড়াতে ভালো লাগে, আমার গবেষণাটা ঠিক আমার হবে না। বিনয়বাবু রাগ করলেন না, উনি বলেন আমারও তাই মনে হয়, তোমার দ্বারা গবেষণাটা হবে। আমি তখন রেহাই পেয়ে গেলাম। তো তখন বললো যে আমার পড়াতে ভালো লাগে। তখন বিনয়বাবু বললেন দাঁড়াও, আমি একটা চিঠি লিখে দিচ্ছি, তুমি ব্যারাকপুরে রাখালবাবুর সঙ্গে দেখা করো। তো উনি একটা চিঠি লিখে দিলেন। তারপরে আমি ব্যারাকপুরে এলাম। ব্যারাকপুরে এসে প্রফেসর রাখালচন্দ্র নাথ, উনি তখন এই ডিপার্টমেন্টের হেড ছিলেন, 1983 সাল। তো ব্যারাকপুরে তার বাড়িতে গিয়ে দেখা করলাম। উনি চিঠিটা পড়লেন, পড়ে বললেন ঠিক সময় আইসো, আমাকে একটু লাগবো। উনি সাধারণ ইয়ের সময় বাংলা ভাষায় কথা বলতেন। ঠিক সময় আইসো, একটা চিঠি দেখো। তো একটা চিঠি লিখলাম। উনি তারপরে 2 দিন পরে ডাকলেন, এলাম, বললেন ভাইস চ্যান্সেলর অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছেন, তুমি পার্ট টাইম হিসেবে পড়া শুরু করো। সেটা 1983 সালের মাঝামাঝি সময়। আমি যখন কার ক্লাসে পড়াতে এলাম, যারা ছাত্রছাত্রী, তখন এই ক্লাসরুম এত বড় ছিল না, ছোট ছিল, এটা পরে বাড়ানো হয়েছে। তো এবং তখন এই একই ইয়েতে হিস্ট্রি এবং পল সায়েন্স দুটো ডিপার্টমেন্টই হতো, তখন এত ঘটদোর ছিল না। এইখানে 2টো ক্লাসরুম হিস্ট্রি ক্লাস হতো। আর এখন যেখানে প্রফেসর সুভাষ বিশ্বাস বসেন, আর যেটা স্কলারদের জন্য করা আছে, ওটা তখন একটা ঘর ছিল, পার্টিশন পরে হয়েছে, ওখানে পলিটিক্যাল সায়েন্সের ক্লাস হতো। ওর উল্টো দিকের ঘরটা, যেটা আমি এতদিন থেকে গেলাম, ওটারও পার্টিশনটা ছিল না। এখন যেখানে
ডক্টর সুতপা সেনগুপ্ত বসেন, ওটা পুরো একটা ঘর ছিল, ওখানে পলিটিক্যাল সায়েন্সের ক্লাস হতো। আর তারপরে যেটা আমরা একটা মিটিং রুম বলি, বড় ঘর যেটা আছে, ওখানে পলিটিক্যাল সায়েন্সের হেড তার সহকর্মীদের নিয়ে বসতেন এবং ওখানেই অফিসের কাজকর্ম হতো। মানে এই পুরোটা এক পাশে হিস্ট্রি, এক পাশে পলিটিক্যাল সায়েন্স। ক্লাসরুমগুলো ছোট ছোট ছিল, তখন শুধুমাত্র কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনে দুটি কলেজ ছিল, কাঁচরাপাড়া আর চাকমা, এবং এমএতে স্টুডেন্ট হতো 15 থেকে 20 জন। তো আমি যখন প্রথম পড়াতে এলাম তখন প্রায় সকলেই হয় আমার সমবয়স্ক, নয়তো কেউ একটু বড়, এরকম, বা 2 দিনের ছোট, 3 দিনের ছোট, 4 মাসের ছোট, এরকম। 83 সালে পড়াতে শুরু করলাম। তো 6 মাস কি 7 মাস পর তখন ইডিসি জুনিয়র ফেলোশিপটা ছেড়ে দিয়ে এসেছি, আমার ভালো লাগতো না বলে। তো 6 মাস কি 7 মাস পর কালিম্পং কলেজে আমি স্থায়ী অধ্যাপনার পদে চাকরি পেয়ে গেলাম। কলেজ সার্ভিস কমিশন থেকে চিঠি এলো, কালিম্পং কলেজে আমার পোস্টিং হয়েছে। তো তখন আমি রাখালদাকে বললাম যে একটা স্থায়ী চাকরি, এটা আংশিক সময়ের পার্ট টাইমিং চাকরি, তো কোনো তখন না যাও, কিন্তু আমি তোমাকে আবার নিয়ে আসবো। তো তারপরে কালিম্পং কলেজে চলে গেলাম। তারপরে একটা সুযোগ এলো, তো সেই সুযোগে 85 সালের 1 ফেব্রুয়ারি আমি আবার কালিম্পং কলেজে পদত্যাগ করে আবার আমি এখানে চলে এলাম। তো সেই 85 সাল থেকে আছি এখানে। আমার ভালো লেগে গিয়েছিল, আমি আত্মহত্যা করে একটু চেষ্টাও করিনি, যদি অনেকেই বলতে পারে যে তোমার কেউ নেয় নাই, তাই এত বলে চেষ্টা করো। তো সে অন্য কথা। আমি চেষ্টা একবার একটা জায়গায় করেছিল, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় যখন প্রথম শুরু হয়, তখন ওদের ইতিহাস বিভাগে 3টি পোস্ট স্টেট গভর্নমেন্ট দিয়েছিল। সেই 3টি পোস্টের জন্য অ্যাডভার্টাইজমেন্ট হয়েছিল এবং সেই 3টি পোস্টের জন্য ইন্টারভিউ হয়েছিল, এবং সেই 3 জনের মধ্যে আমার নাম ছিল। গৌরব চৌধুরী, জলি দাস এবং আমি, আমরা 3 জন সিলেক্টেড হয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত ঠিকভাবে আমি গেলাম না। গৌরব চৌধুরী জয়েন করলো, জলি দাস জয়েন করলো, আমি আর যাই। তো আমি এখানেই থেকে গিয়েছিলাম। এবং তারপরে নানা সময়ে ওই যেটা আগে অনেকে বললেন যে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নানা আমার সংঘাত হয়েছে, বিরোধিতা হয়েছে। এই বিভাগে এমনও হয়েছে একটা সময়তে মানে এখন তারা পড়াচ্ছেন এরকম কয়েকজন আমাকে বলেছেন যে তারা যখন প্রথম কাজ করতে আসতে তাদের বলে দেওয়া হতো এই লোকটির সঙ্গে এই লোকটির সঙ্গে কথা বলো, এই বিভাগে কোন ছাত্র আমার ঘরে যাচ্ছে নজর করা হতো। এরকম ছিল, এরকম নানা সময় হয়েছে, এবং বেশ কিছু কলেজের সঙ্গে সংঘাত হয়েছে। তো সেগুলো হতেই পারে, সেটা নিয়ে খুব একটা ভেবে লাভ নেই। তো উল্লেখযোগ্য যেটা ঘটেছিল, যেমন 2010 সালে আমি তখন এই ছোট ঘরটায় বসতাম, এখন যেটা স্কলারশিপ করা হয়েছে ওই ঘরটায় বসতাম। তো একদিন সকালে এসে দেখি ঘর তছনছ, ঘরের দরজা ভেঙে দিয়েছে, তালা ভেঙে দিয়েছে, আলমারিতে জিনিসটা বার করে ফেলেছে, টেবিল তছনছ করেছে, একদম লন্ডভন্ড করে দিয়ে গেছে। কারা করেছে সে কথা আমি বলতে যাচ্ছি না, করেছে। তো যাই হোক, আমি উপাচার্যকে ফোন করে তখন একটু কড়া ভাষাতেই বললাম যে আমি বিকেল 5:25, তখন সকাল বিকেল 2টো ট্রেনিং হতো, আমি 5:25 ট্রেনে যাব, তার মধ্যে গতকাল আমার ঘর যেমন ছিল তেমন হওয়া চাই, তা নইলে কিন্তু আপনাদের দেখতে হবে যে আমি কি করতে পারি। তো যেটা 3 দিনে হয় না সেই কাজ কিন্তু 1 দিনে হচ্ছে, একসঙ্গে রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি সব চলেছে। এবং আমি তখন তো এত মোবাইল ফোন ছিল না, এত ইয়ে ছিল না, আমি ঘোষপাড়া থেকে ফটোগ্রাফার নিয়েছিলাম যে পুরোটা ফটো তুলে রাখবো, অর্থাৎ ঘর ভাঙার পরে কেমন হয়েছিল এবং এই মিস্ত্রিরা কাজ করছে এবং পরে কি হলো পুরো ফটো তুলে রাখো, কারণ ভবিষ্যতে কাজে লাগতে পারে, নাও লাগতে পারে। তো এটা হলো। তো তারপরে এটা একটা ঘটনা হয়েছিল। আর একটা ঘটনা হয়েছিল আমার কিসের 90-এর দশক, তখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আমার ভীষণ বিরোধ চলছে। 90-এর দশক, একজন ভদ্র মহিলাকে দিয়ে বারবার আমার বাড়িতে ফোন করানো হতো, অনেক রকমের ভয় দেখানো হতো। একজন ভদ্র মহিলা, সে তার পরিচয় দিত না, কখনো আমাকে ভয় দেখাতো, কখনো আমার স্ত্রীকে ভয় দেখানো হতো। মানে
ধরনটা ছিল অনেকটা এরকম যে আপনি যদি আমাদের এই কথাগুলো না শোনেন বা আপনি যদি এই কাজগুলো না করেন বা এইভাবে চলতে থাকে আপনাকে এই কেসে ফাঁসিয়ে দেওয়া হবে, এরকম একটা ব্যাপার, মানে আজে বাজে কেসে ফাঁসিয়ে দেওয়া হবে। তো এটা করতে করতে একদিন সেটা চরমে উঠলো। আমি বিশ্ববিদ্যালয় থেকে ফিরছি, আমার বাড়ি থেকে ফোন এলো, কেউ একজন আমার স্ত্রীকে ফোন করে ডেথ থ্রেট দিয়েছে যে আপনার স্বামীকে বলুন যে তিনি যদি ঠিক পথে না আসেন, মানে ঠিক পথ, তিনি যদি ঠিক পথে না আসেন তাহলে কিন্তু তার প্রাণ সংশয় হবে। সেইটা ওনার ভদ্রকে বলছিল, মানে আগে পর্যন্ত ভদ্র মহিলা, তারপরে ভদ্রলোক। তো বাড়ির লোকজন খুব ঘাবড়ে গেল বলে সেদিন আমি বাধ্য হয়েছিলাম, আমার একজন সহকর্মী আমার দাদার মতো, এখন তিনি নেই, পলিটিক্যাল সায়েন্সের হেড, আমি যখন প্রথম জয়েন করি তিনি তখন পলিটিক্যাল সায়েন্সের হেড ছিলেন, পরে পলিটিক্যাল সায়েন্সের চাকরি ছেড়ে তিনি আমেরিকান কনসুলেটে পলিটিক্যাল অ্যানালিস্ট হয়ে যান। তার নাম সঞ্জয় নন্দ। এখন তিনি বেঁচে নেই, তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন, কিন্তু তার সঙ্গে আমার একটা অসম্ভব দাদা ভাই সম্পর্ক হয়ে গিয়েছিল। যেহেতু তিনি আমেরিকান কনসুলেটে তখন চাকরি করতেন, ফলে তার সঙ্গে রাইটার্স বিল্ডিংস বা এরকম বহু জায়গায় তার একটা, লালবাজার রাইটার্স বিল্ডিংস এর বহু জায়গায় তার একটা স্কোপ ছিল। তো তখন আমি সঞ্জয় দাকে ফোন করলাম, সঞ্জয় দা তখন বললেন যে আমি ব্যবস্থা করছি বলে, উনি তখন ডিসিডিডি ছিলেন লালবাজারে, নারায়ণ ঘোষ তার নাম ছিল। উনি নারায়ণ ঘোষকে ফোন করলেন, নারায়ণ ঘোষ তারপরে কবে কবে ফোন এসছে, কবে কবে ফোন এসছে সমস্ত ডিটেলসটা নিলেন, নিয়ে তারপরে বললেন যে তুমি ওর বউকে বলো চিন্তা করতে হবে না, আমরা যা ব্যবস্থা করার করছি। এবং কি করে কি হোক যাই হোক, সেই দিনের পর থেকে আর কোনো ফোন কল, ওই ধরনের কোনো ফোন কল তারপরে আসে। এটা 90-এর দশকের কথা, 2010-এর কথা বললাম, ঘর ভেঙে দেওয়া হয়েছিল। তো এছাড়া এগুলো আমি দুটো প্রধান, আরেকটা বড় ঘটনা ঘটেছিল। এছাড়া মাঝখানে অনেক নানা রকমের ইয়ে চলেছে, সেই ডিটেলসে গিয়ে লাভ নেই। 2018 সাল, 17-18 সাল, তার আগে তো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে লড়াই চলতে চলতে একসময় 1989 সালে, ওটাও বলে নিই, 1989 সালে আমার চাকরিতে চলে যাওয়ার মতো হাল হয়েছিল। তখন উপায় না দেখে, এবং তখন এখানকার উপাচার্য ছিলেন তখন কল্যাণ কুমার দাশগুপ্ত, তিনি এনসিএন্ট হিস্ট্রির লোক, তিনি আবার আমাকে খুব ভালোবাসতেন। কিন্তু উপাচার্যের হাতে তো সব থাকে না, নানা রকমের ব্যাপার হয়। তো তিনি বিজয়লক্ষ্মী ভবন, যেটা উপাচার্যের মানে কোয়ার্টার, সেখানে বিকেলবেলা আমাকে ডাকলেন। তিনি এখন নেই, এসে বললেন, বাবা তোমাকে না আমি গার্ড করতে পারছি না, জানো, বেড়ে উঠছি। আমি উপাচার্য হয়েই বলছি তুমি একটা মামলা করে দাও। এই উপাচার্য নিজে আমাকে বললেন, তুমি আমার বিরুদ্ধে একটা করতেছ, তাহলে কি করা যাবে। এবং তারপরে 89-এ কেস করলাম, হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ জিতলাম, স্টেট গভর্নমেন্ট তবুও ক্ষান্ত দিল না। স্টেট গভর্নমেন্ট আবার ডিভিশন বেঞ্চে জাজমেন্টের মধ্যে সুপ্রিম কোর্টে গেল। আমি এবার দিল্লি গেলাম, দিল্লি গিয়ে এখানে তিনি আমার হয়ে লড়েছিলেন শক্তিনাথ মুখোপাধ্যায়, জেনে তার জুনিয়র প্রদীপ্ত রায় পরে হাইকোর্টের জাজ হয়েছিলেন, আর তার যিনি জুনিয়র মোস্ট তার নাম সপ্তাংশু বাসু, তিনি, তার সঙ্গে আমার এখনো মানে নানা জনের হয়ে এখনো আমার কেস। তারপরে অ্যাকচুয়ালি আমি এসব করতে করতে কেস ধরে বসে ফেলি, মানে কোর্টটা ছেড়ে আমার এখন ভালো লাগে, একটা ন্যাক তৈরি করে মাঝে মধ্যে মনে হয় দিয়ে একটা ছুটি। হ্যাঁ, এবং যেই আমার এসে বলে যে একটু আইন আদালত আছে, আমি চলাচল আমি যাচ্ছি, আমার হাইকোর্টটা খুব ভালো লাগে, লয়ারদের সাথে কথা বলতে ভালো লাগে। এমনকি দিনের পর দিন হাইকোর্টে বসে কিভাবে সমাজ জবাব হয়, জাজ কিভাবে রিয়াক্ট করে দেখেছি। এবং একটা হবি তৈরি হয়ে গেছে আমার, কতগুলো ওয়েবসাইট আছে, কতগুলো সাইট আছে যেখান থেকে বিখ্যাত বিখ্যাত কোর্ট জাজমেন্ট ডাউনলোড করা যায়। তো সেইটার ভিত্তিতে এখনো আমার বাড়িতে একটা আলমারির একটা অংশ পুরোটা বিভিন্ন জাজমেন্টের কপিতে ভর্তি, সুপ্রিম কোর্টের জাজমেন্ট, হাইকোর্টের জাজমেন্ট। এবং ওই যে একটু স্যারেরা বলে বায়োমেট্রিকের সময় উপাচার্যকে পাশে বসিয়ে বলেছিলাম ছাপ আমি দেবো না, কি করবেন করে নেবেন। বলতে পেরেছিলাম আমার হাতে ছিল সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট,
তো ফলে ওই করতে করতে না মানে একটা জিনিস করতে করতে একটা নেশার মতো হয় না। তো আমি তো সেই প্রথমেই আমার স্যারকে বলেছিলাম যে ওই ধারাবাহিক ওই গবেষণা আমার দ্বারা হবে না। তারপর যখন যেরকম মনে হয়েছে লিখেছি, যখন যেরকম হচ্ছে পাবলিশ করেছি, আর আমার কাছে যারা কাজ করেছে তারা করেছে, যারা পিএইচডি করেছে সেই কষ্টটা তো আমার না, তারা করেছে। আমি মাঝে মধ্যে ধমক দিয়েছি। তো তারপরে এক সময়তে সেটা বলতে ভুলে গেছি, এক সময়তে তখন 2000 না 1900 বোধ হয় 91-92 সাল, যখন এখানে ওই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঝামেলা চলছে, তখন বিখ্যাত ইতিহাসের অনেকে জানবেন তপন রায়চৌধুরী আমার বড়দাদার খুব বন্ধু ছিলেন, ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তো উনি অক্সফোর্ড থেকে চিঠি পাঠালেন যে ওসব ছেড়ে দিয়ে তুমি অক্সফোর্ডে চলে এসো, আমার কাছে পিএইচডি করো, আমি যা করার আমি করছি। তো আমি তাকে উত্তর দিলাম না, আমি এই মামলাটাই করবো। এই মামলার ভাগ্যই আমি পেয়েছি, ইউনিভার্সিটি যেতে না আমি যাইনি। আর প্রথমত আমার গবেষণা ওই ধারাবাহিক গবেষণা ভালো লাগে না, বিলেতের প্রতি আমার কোনো মোহ নেই। হ্যাঁ, তো না দেশ ছেড়ে আমি গিয়ে ওই 3 বছর অক্সফোর্ডে গিয়ে থাকি, কোনো দরকার নেই জানি। তো সেটা চিঠিটা রেখে দিয়েছি, কারণ কেউ যদি আমাকে বলে যে তুমি আমার উপর টক বলে গল্প শোনাচ্ছ, তো চিঠি দিয়ে দিল। তো যাই হোক, তো করতে করতে তো যেটা কথা বলতে আগের কথাটা বলে গেলাম। ও আরেকটা কথা বলে নিই, ভুলে আমি কিন্তু এই যে আমি তো অনেকগুলো প্রশাসনিক পদে লিগাল অফিসার ছিলাম, আইন পড়িনি কিন্তু লিগাল অফিসার, এবং শেষে ইঞ্জিনিয়ারিং এর নাম বলতে জানি না, ইতিহাসের লোক ইঞ্জিনিয়ার, যাই হোক সে পড়েছি। এবং সেই সময় এটা নিয়ে একজন নেতা, তিনি এখন তার পুরনো দল ছেড়ে এখন নতুন দলে এসছেন, তিনি একেবারে টেলিগ্রাফ পত্রিকা, তখন আনন্দবাজার এবেলা বলে একটা বেরোতো, সেখানে আমার নামে যে কি না বলেছেন, তখন তার নামটাই বলে দিচ্ছি, শঙ্কুদেব পান্ডা। তো সেই পত্রিকার কাটিংগুলো এখন আমার ফাইলে আছে। এবেলাতে বড় বড় হেডিং বেরিয়েছিল, অলোক স্যারকে পছন্দ নয় শঙ্কুদেব পান্ডা। তো যাই হোক, তো এইসব করতে করতে তারপর তো সেই সুপ্রিম কোর্টে যেদিন সেই মামলা করেছিলাম, সুপ্রিম কোর্টে আমার মামলা প্রথমে লর্ডের অরুণ জেটলি মশাই, যিনি পরে মন্ত্রী হয়েছিলেন, তারপরে অ্যাটর্নি জেনারেল দীপঙ্কর গুপ্তের ছেলে জয়দীপ গুপ্ত, তিনি আবার এখন রাজ্য সরকারের হয়ে সুপ্রিম কোর্টে মামলা করেন, অশোক সেন ভাইপো সঞ্জীব সেন, এরাও আমার লয়ার ছিলেন। তো যেদিন ফাইনাল হিয়ারিং হয় সেটা হচ্ছে 2002 সাল, যেদিন সুপ্রিম কোর্টে ফাইনাল হিয়ারিং হয় 2002 সাল। আমি হিয়ারিং এর আগেই আমার যা দায়িত্ব ছিল, যেটা পড়াবার দায়িত্ব ছিল, সেটা শেষ করলাম। শেষ করে আমি ক্লাসে বলে গেলাম যে কালকে আমার চাকরির বিষয়ে একটা মামলা আছে সুপ্রিম কোর্টে, যদি আমি হেরে যাই, সেই জন্যই আমি আগে পড়িয়ে শেষ করে গেলাম, কারণ যদি আমি হেরে যাই তাহলে আমি এই বিভাগে পদার্পণ করবো, মামলায় হেরে আমি বিভাগে আসবো, আর যদি আমি জয়লাভ করি তাহলে আমি আসবো। যেদিন হিয়ারিং, আমার স্ত্রী সারা রাত জেগে রইলেন। আমি বললাম যে আমি যদি জেগে থাকি তাও মামলার যে রেজাল্ট তাই হবে, আমি যদি খুব চিন্তা করি তাও তাই হবে, চিন্তা যদি নাও করি তাও তাই হবে, তাহলে ঘুম নিজের চিন্তা করে ঘুম নষ্ট করি। তো আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন দুপুরবেলায় ওয়েট করছি, সেই দিনটা ছুটি নিয়ে বাড়িতে বসে আছি, যদি ওখান থেকে অনেক কিছু জানতে চায়, উকিলরা অনেক কিছু জানতে চায়, আমি দুপুরবেলাতে রাধারাম গোস্বামী, যিনি অ্যাডভোকেট রেকর্ড ছিলেন, রাধারাম গোস্বামী ফোন করলেন, ফোন করে বলেন উই হ্যাভ ওয়ান দ্য কেস, আমরা কেসটা জিতে গেছি, সুপ্রিম কোর্ট আপনাকে 1987 সাল থেকে আপনার সমস্ত সার্ভিস রেগুলারাইজ করে দেওয়ার অর্ডার দিয়ে দিয়েছে। তো সেটা যেদিন এটা হলো, তারপর দিন আমি আবার ঠিক 11টায় চলে এলাম, এসে আবার নতুন টপিক শুরু করলাম, আবার পড়াশোনা করলাম। তো এই করতে করতে যেটা বললাম, নেশা হয়ে গেছে। এবং এটা যেমন আমি ইঞ্জিনিয়ারিং না করে ইঞ্জিনিয়ার ছিলাম, আমি এর মধ্যে এই আইনের কাজগুলো উপার্জনও করেছি। কিভাবে?
হাইকোর্টে যারা সিনিয়র অ্যাডভোকেট আছেন তাদের অধীন অনেক জুনিয়র অ্যাডভোকেট থাকে, এবং তারা যখন কোনো মামলা নেন তখন জুনিয়রদের বলেন এই এফিডেভিটটা রেডি করে আনো, ওই এফিডেভিটটা রেডি করে আনো। অনেক জুনিয়র সেই ব্যাপারে একেবারেই মানে এফিডেভিট করে উঠতে পারেন না। তারা কয়েকজন আমার সঙ্গে যোগাযোগ করতেন, তারা বলতেন আপনার কাছে যাবো, আপনি একটু ডিটেক্ট করে দেবেন তো। এই আমি এখন যে পাটুলিতে থাকি এখানেও এসছেন, আমি এফিডেভিট ডিটেক্ট করে দিয়েছি, তারপর আমাকে তারা পকেটে টাকা দিয়ে চলে গেছে। তো আমি বলছি টাকা দিতে হবে না, হবে না, না না এটা তো আমাদের প্রফেশন, আমি তো মক্কেলের কাছ থেকে টাকা দিই, দাও। তো এটা একটা দিক। সেরকম যখন আমাকে ইঞ্জিনিয়ার দায়িত্ব দেওয়া হলো, আমি দেখি না করে 7 মাস কি 9 মাস চালিয়েছি, 7 মাস কি 9 মাস চালিয়েছি, খুব একটা খারাপ চালাই। তো আজকে গোটা ওয়ার্ক ডিপার্টমেন্ট এসেছিল, এসে করে গেছে। তো এই করতে করতে যেটা মানে যেখান থেকে ফিরে গেলাম 2017 কি 18 সাল বিভাগে পড়িয়ে বাড়ি ফিরছি, তখন আমি দমদমে নামতাম, দমদম থেকে মেট্রোতে উঠতাম। দমদম থেকে ট্রেনটা ছেড়েছে, একটা ফোন এলো, ফোন এসে বললো যে আমি আইবি থেকে বলছি। বলুন। বলছে আপনি বিনায়ক সেনের ফোন নাম্বারটা দিন তো। বিনায়ক সেন হচ্ছেন একটা উগ্র বামপন্থী নেতা। আমি বিনায়ক সেনের ফোন নাম্বার আমি পাবো করতে, না না আপনার সঙ্গে বিনায়ক সেনের যোগাযোগ আছে, না না আপনার সঙ্গে অমুকের যোগাযোগ আছে, না না আপনার সঙ্গে অমুকের যোগাযোগ আছে, বলেছেন বলতে শুরু করে। আমার কাছে কাগজ আছে, আপনি মাওবাদী, আমাদের কাগজ আছে, আপনার ইউনিভার্সিটি থেকে কমপ্লেন এসছে, কল্যাণীর বি ব্লকের একটা বাড়ির ঠিকানা দিয়ে চিঠি এসছে স্বরাষ্ট্র দপ্তরে যে আপনি কল্যাণীতে মাওবাদীদের অর্গানাইজ করছেন। আপনাদের কাগজ আছে, তারা আমাকে জিজ্ঞেস করে কি করবেন, আপনার কোনো টাকা দিতে এনকোয়ারি আপনার যে কোনো করে যদি প্রমাণ করতে পারেন এই মাওবাদীকে ধরে নিয়ে যান, মিটে যাবে। তো লেগে যাবে। তারপরে এটা হয়েছিল ওই বায়োমেট্রিক সংক্রান্ত সংবাদের পরে। তো তারপরে তার ঠিক পরদিন দিল্লি থেকে একটি মেয়ে ফোন করেছে। মেয়ে ফোন করে স্যার আপনাকে আইবি থেকে কেউ ফোন করেছিল? আমি হ্যাঁ। বলে ওটা আপনি মনে করবেন না, আমরা ওটা ফাইল ক্লোজ করে দিচ্ছি। আমি তো তাও আগের দিনই বিনায়ক সেন অমুক সৌ হওয়ার পরের দিন বলে ফাইল ক্লোজ করে দিচ্ছি। আমি কি ব্যাপারটি বলুন না, হয়েছে কমপ্লেনটা আপনাকে জব্দ করবার জন্য হয়েছে, এবং আপনার বিশ্ববিদ্যালয়ের একটা বড় গোষ্ঠীর এতে মদত আছে, আপনাকে হ্যারাস করতে চায়। কমপ্লেনটা হয়েছে এবং সে আমাকে বাড়ির ঠিকানাটাও বলে দিয়েছে, কোন বাড়ির ঠিকানা দিয়ে চিঠিটা হয়েছে। কিন্তু আমরা ইতিমধ্যে জেনেও গেছি যে সমস্তটা মিথ্যে, এবং যে বাড়ির ঠিকানা দিয়ে এটা করা হয়েছে সেটা বহুদিন ধরে তালাবন্ধ হয়ে পুরো বাড়ির মধ্যে পড়ে আছে। যার নামে কমপ্লেন করা হয়েছে তারও কোনো অস্তিত্ব নেই। তো সুতরাং ওটা আমরা বন্ধ করে দিয়েছি। কালকে যে ফোন করছে সেটাও ভালো, যে ফোন করছে সেটাও ভালো। তখন বললো যে আপনি স্যার আমাকে চিনতে পারেননি, আমি পূজা। পূজা বললো আপনি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হামিদ সাহেবের সময় কিছুদিনের জন্য আইএস কোচিং দিয়েছিলেন। আমি সে ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট, এবং আমি এখন পাশ করে প্রধানমন্ত্রীর দপ্তরে আছি কোন একটা কাজে, তোমাদের সঙ্গে। তখন বলে আমরা এটার খবর পেয়েছি, তো তারপরে এখানে যা কথাবার্তা হওয়া সেসব হয়েছে, ওটা ওটা আপনি ভুলে যান, ওই চ্যাপ্টারটা। তখন আমার একটা কথা মনে পড়লো, এই যে এত জায়গায় তো পড়িয়েছি, তাহলে অনেক অপ্রাপ্তির মধ্যে, অনেক সংখ্যা এসবের মধ্যেও সেরা প্রাপ্তি হচ্ছে এই ছাত্রছাত্রী। জানতামই না যে ওখানেও একজন ছাত্রী বসে আছে,
বা আরেক জায়গায় কিছুদিন আগে লালবাজার থেকে একজনে ফোন করেছিল, সে লালবাজার গোয়েন্দা দপ্তরে আছে, আমি আপনার ছাত্র। ভক্তবালাকে কেন্দ্র করে যখন এই বিশ্ববিদ্যালয়ে বিশাল তাণ্ডব হয়, তখনকার তারা অভিজ্ঞতা তারা জানে যে বিরাট তাণ্ডব হয়েছিল। 24 ঘন্টা আটকে ছিলাম, আমার নামে পোস্টার করেছিল কেটে, বিশাল তাণ্ডব হয়। সেই তাণ্ডবের পরে কল্যাণী থানার এসআই তদন্তে এসেছিলেন। এসআই তদন্তে এসে আমার সঙ্গে কথা বলতে এসে আমাকে প্রণাম করলেন। বলো, আমি বাচ্চার কাছে একাডেমি অফ সিভিল সার্ভিস আপনার কাছে বলছি। একদিন কৃষ্ণনগরে গেছি, এই যে এখানে আইএস কোচিং হবে বলে তার সংক্রান্ত মিটিং করতে ডিএম এর অফিসে, ওখানে এসে একজন প্রণাম করতে, কি ব্যাপার আমি স্যার নাভেদ, আমি আপনার কাছে ডাব্লিউসিএস দেওয়ার আগে করেছিলাম। তো এরকম পথে ঘাটে প্রচুর দেখা হয়, কারণ আমি তো অনেক জায়গাতে ক্লাস করেছি। মানে একসময় ইনস্টিটিউট অফ মডার্ন ম্যানেজমেন্টে পড়াতাম, একাডেমি অফ সিভিল সার্ভিসেস, এখানে গৌরবঙ্গ কিছুদিন পড়িয়েছি, রবীন্দ্র ভারতীতে কিছুদিন পড়িয়েছি, ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে 1 মাসের জন্য গিয়েছিলাম ভিজিটিং টিচার হিসেবে, সেখানে পড়িয়েছি। তো বহু ছাত্রছাত্রী, এবং সেটা ওই যে বললাম আমি পড়াতে ভালোবাসতাম, সেই জন্য মূলত আমি মানে পড়াবারই লোক, আমি সেই অর্থে গবেষণার লোক নই, আমি নিজেকে গবেষণার লোক বলে দাবিও করি। আমি পড়াতে ভালোবাসতাম, মন দিয়ে পড়িয়েছি, ওটাই আমার বড় কাজ। সেই জন্য ক্যারিয়ারের পেছনেও ছুটি নিই, বড় বড় ডিগ্রির পেছনেও ছুটি নিই, মন দিয়ে পড়িয়েছি এবং নিষ্ঠা করে পড়িয়ে 41 বছর 6 মাস পর এই বিশ্ববিদ্যালয় থেকে আমি যাব। তো আমার ওটা ভালো লাগতো, ছাত্র ছাত্রী সব নিয়ে পড়াবো, এবং এই যে পথের ঘাটে সকল ছাত্রছাত্রী দেখা হয়ে যায়, তারা পরিচয় দেয়। আরো মাস 2 আগে কলকাতা কর্পোরেশনে আমার এক পরিচিত ভদ্রলোক তার বাড়ির সব স্যাংশন করাতে গিয়েছিলেন। তিনি যে যার কাছে গিয়েছিলেন সেইখান থেকে তিনি আমাকে ফোন করে বলছেন, ফোনটা ধরুন তো, ধরে ওই অফিসারকে ধরিয়ে দিলেন, সেও আমার ছাত্র। এইগুলো আমার কাছে বিরাট প্রাপ্তি, ছাত্রছাত্রীরা আমার কাছে বিরাট প্রাপ্তি। আমার মনে আছে প্রফেসর হানুর সাহেবের সময় যখন 24 ঘন্টা ঘরে আটকে আছি, তাণ্ডব চলছে, আমার কাছে মোবাইলে, তখন মোবাইল এসে গেছে, মোবাইলে মেসেজ আসছে কারো কারো, স্যার আমরা প্রকাশ্যে কিছু বলতে পারছি না, কিন্তু আপনি চিন্তা করবেন না, আমরা আছি, আমরা চারপাশে আছি। সারাদিন তাণ্ডবের পর যখন সন্ধ্যের পরে ছাড়া পেলাম, ট্রেনে উঠলাম, নৈহাটি স্টেশন যখন ক্রস করছি তখন ফোন করতে, স্যার আপনি কতদূর? আমি বললাম যে আমি তো নৈহাটি ক্রস করছি। তখন বললো, স্যার এবার তাহলে আমরা বাড়ি যাচ্ছি। এতক্ষণ আমরা পাহারা দিয়েছি যাতে আমার কোনো অসুবিধা নেই। তারপর যখন জেনে গেল আমি নৈহাটি স্টেশন ক্রস করে গেছি, ওরা তারপরে বাড়িতে চলে গেল। তো এই যে তারা সবাই ইতিহাসের ছাত্রছাত্রী নয়, এরা কিন্তু সবাই ইতিহাসের ছাত্র। এই যে তন্ময় এসেছে, তন্ময় কি ইতিহাসের ছাত্র? তো রাজনৈতিক বা অন্যান্য ধারণায় যতই মতান্তর হতেই পারে, আমি একটা মতের প্রতি কিন্তু তার জন্য এই জায়গাগুলো নষ্ট হয়, এই জায়গাগুলো নষ্ট হয়। ওই তাণ্ডবের পরে এটাও আমার একটা স্মৃতিতে রয়েছে, ওই তাণ্ডবের পরে শিক্ষামন্ত্রী এলেন, তখন তো শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তাণ্ডবের পরে উপাচার্যের পরে বৈঠক হচ্ছে। উপাচার্য আমার থেকে এইভাবে আঙুল তুলে, উপাচার্য মানে মন্ত্রী আমার থেকে এইভাবে আঙুল তুলে বললেন, আপনার জন্য ভক্তবালার এই অবস্থা হয়েছে, আপনার জন্য অমুকের এই অবস্থা হয়েছে, আপনার জন্য এই অবস্থা হয়েছে, আপনি ছাড় পাবেন। আমার পাশে সুজাতা চৌধুরী বলে একজন বর্ষিয়ান অধ্যাপিকা ছিলেন, তিনি কিছু একটু বলতে গেলেন, তাকে মন্ত্রী বললেন, মনে রাখবেন আমি একজন মন্ত্রী। এরপরে আরেকটা বৈঠক হলো কলকাতায়, আমাকে বললেন
আপনি প্রফেসর হামিদ সাহেবের সঙ্গে এত থাকেন কেন, প্রফেসর হামিদ সাহেবকে এত সাপোর্ট করেন কেন? আমি বললাম যে উপাচার্য 4 বছর আছে, 4 বছর করে চলে যাবেন। বিশ্ববিদ্যালয়ের রং পাল্টাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের ইনফ্রাস্ট্রাকচার পাল্টাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট হচ্ছে, আমি সেখানে আছি। আমরা তো থাকবো, উপাচার্য চলে যাবে, আমরা তো থাকবো। আমি সেও থাকতে পারবেন না, আপনি থাকতে পারবেন একদম 2016 সালে আমি সেও থাকতে পারবেন না, আপনিও থাকতে পারবেন। আমি পারবো না, পারবো না, কি হবে? পারবো না, পারবো না। লিখতে পারি, পড়তে পারি, টাইপ করতে পারি, কিছু একটা করে ঠিক খাবো, গাড়ি টাইপ করতে পারি, না হয় ড্রাইভারি করবো, চলে এলাম, হুমকি নিয়ে চলে এলাম। এখন তিনি কোথায়, আমি কোথায়, সেই প্রশ্ন। তো এরকম অনেক ঘটনা ঘটেছে। অনেকদিন হলো চেষ্টা করেছি শুধু, আর আরেকটা হচ্ছে আমি তো ওই ইতিহাসের তো সেই রকম নয়, আমি নিজেকে কখনো পণ্ডিত বলে দাবিয়ে করি। সহজ কথা সহজভাবে বোঝার চেষ্টা করেছি, সহজ কথা সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। অহেতুক লেখাপড়াটাকে জটিল করার কোনো অর্থ নেই। তো সুতরাং যা বুঝবো সহজভাবে বুঝবো, সহজভাবে লিখবো, অহেতুক একদাদা পণ্ডিতি করেই বা কোনো কি লাভ। তো সেইভাবেই এতগুলো বছর, এবং আমার ছাত্রছাত্রীরা জানে যে খুব বেশি ক্লাসেও পণ্ডিতি করার চেষ্টা আমি করি। ক্লাসে কোনো বইপত্র নিয়েও আসতাম না, ক্লাসে কোনো নোট নিয়েও আসতাম না, নিজের মাথায় যেটুকু আছে সেইটুকু বেসিসে পড়াবার চেষ্টা করেছি। কিভাবে পড়তে হয় সেটাকে বোঝার চেষ্টা করেছি। আমি মনে করি শিক্ষকের কাজ শুধু পড়ানো নয়, কিভাবে পড়তে হয়, কিভাবে ভাবতে হয়, সেটাই আসল কাজ। বই মুখস্থ করে এসে বলে গেলাম বা বই থেকে নোট দিয়ে দিলাম, সে তো তোমরা বইতেই পেতে পারো, তার জন্য আমার আলাদা কষ্ট করার কোনো দরকার নেই। কিন্তু আমাদের ওই পড়ার হ্যাবিটটা ঢোকাতে হবে, কিভাবে পড়তে হয় জানতে হবে, কিভাবে লিখতে হয় জানতে হবে। এবং আমার বেশ কিছু ছাত্রছাত্রী ক্লাসেও বলেছি যে তোমরা আমাকে চ্যালেঞ্জ করো, আমি ভুল বলছি বলে দাও, দেখি দাও, তাতে আমি খুশি হব। যখন আমি একাডেমিক সিভিল সার্ভিস পড়াতাম, ওখানে ছাত্রছাত্রীদের বলতাম এবং তারা যখন লিখে এনে দেখাতো, আমার এখনো মনে আছে অরুন্ধতী বলে একটি মেয়ে একটি প্রশ্নের উত্তর লিখে এনেছিল। সেই প্রশ্নের উত্তরটি যখন আমি দেখলাম, তখন তাকে বললাম যে তোমার এই লেখাটা আমাকে একটু জেরক্স করে দেবে। বললো হ্যাঁ স্যার, কেন? আসলে আমি বললাম আসলে আমি এরকম লিখতে পারতাম, তুমি যা লিখেছো এইরকম লেখা আমি লিখতে পারতাম, বলে আমি এটা রেখে দেবো, আমি এটা রেখে দেবো, এরপরে যাদেরকে পড়াবো তাদের করে দেখিয়ে বলবো দেখো লিখতে হয় কিভাবে। আমাকে যে জেরক্স করে দিয়েছিল সেই লেখাটা এখনো আমার কাছে আছে। ফলে আমি আমার ছাত্রছাত্রীদের কাছে যেটা এক্সপেক্ট করি সেটা হচ্ছে আমার থেকে ভালো লিখবে, আমার থেকে ভালো বুঝবে, আমার থেকে ভালো বলবে, তবে তো বুঝবো যে আমি কিছুটা দিতে পেরেছি। আমি যা বললাম সেটাই বলবে, তাই বা কেন হবে? অর্থাৎ তারা যেন আমাকে অতিক্রম করে যায়, এটা কেন? সেই জন্য আমি বারবার বোঝানোর চেষ্টা করেছি ইতিহাসকে কিভাবে দেখতে হয়, ইতিহাসকে কিভাবে ভাবতে হয়, এবং কিভাবে যুক্তি তৈরি করতে হয়, কিভাবে খুঁজতে হয়, কিভাবে খুঁজে খুঁজে দেখতে হয়, এবং যা খুঁজে পেলাম তার থেকে কিভাবে একটা ধারণার মধ্যে আসতে হয়। এই যে বুঝতে পারলে কি ইতিহাস করা হবে। তো সেটাই এই এতগুলো বছর ধরে সেটাই চেষ্টা করেছি। হয়তো পেরেওছে কিছু কিছু, অনেকেই আমার ছাত্রছাত্রীরা যারা আছেন তারা অনেকেই অনেক সাফল্য পেয়েছেন, তাদের বই লেখা হচ্ছে, বই বেরোচ্ছে, বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছে, দুদিন পরে প্রফেসর হবে, অলরেডি অ্যাসোসিয়েট প্রফেসর হয়ে গেছে, এরকম ছাত্রছাত্রীরা আছে। ফলে ওরাই আমার প্রাইজ,
ওরাই আমার প্রাপ্তি। প্রাপ্তি আর অপ্রাপ্তির দাম দিকতার মধ্যে দিয়ে তো জীবন চলে। সুতরাং অপ্রাপ্তিগুলো আমি বললাম, কিন্তু আমার সেরা প্রাপ্তি হচ্ছে আমার ছাত্রছাত্রীরা, আমার কাছে যারা গবেষণা করেছে, আমার কাছে পড়াশোনা করেছে এবং সরাসরি পড়েনি কিন্তু ছাত্র সদৃশ হয়ে সংস্পর্শে এসেছে। ওই যেমন তন্ময় বসে আছে, সুশীল আছে, মনের দিন না হতে পারে। এই সেদিন পর্যন্ত আমি যখন ইঞ্জিনিয়ারিং দপ্তরে গেছি, ইঞ্জিনিয়ারিং দপ্তরের দায়িত্ব নিয়েছি, এই বিশ্ববিদ্যালয়ের একটা বড় অংশের থেকে চিঠি পাঠানো হলো। ঠিক যেমন একেবারে এই শুরুতে, সংঘাতের শুরুতে, তখনও দলীয় দপ্তর থেকে চিঠি দিয়েছিল। তখন নদিয়া ডিস্ট্রিক্ট কমিটির সেই সময়কার শাসক দলের সভাপতি ছিলেন রেণুপদ দাস। তার কাছে চিঠি দিয়েছিল আমার নামে যে এই লোকটা এইরকম খারাপ আবেগে সাহায্য করতে হবে। তখন উপাচার্য ছিলেন বাসুদেব বর্মন, সায়েন্সের ডিন ছিলেন মণি মজুমদার। আমাকে তারা ডেকে দেখিয়েছিলেন, আমি বললাম আপনারা সাহায্য করুন। কিন্তু আমি মনে রাখবো বাসুদেব বর্মনের কথা। বাসুদেব বর্মন মশাই আমাকে বললেন, যাই ঘটুক না কেন আমি তোমাকে সাপোর্ট করছি। উপাচার্যের ঘরে বসে আমি তোমাকে সাপোর্ট করছি। এবং উনি ওনার কথা লিখেছিলেন যে হুমকি দিয়ে যে কাজটা আমাদের দিয়ে করিয়ে নেওয়ার ছিল সেটা করানো যায়নি। এবং অবশ্যই উপাচার্যের সমর্থন আমাকে একটা বড় সাহস দিয়েছিল। সেটা কিন্তু সম্ভব হয়েছিল, সেটা আমি স্বীকার করতে পারছি। উপাচার্য আমাকেই সমর্থন করেছিলেন। আবার ঠিক তেমনি যখন ইঞ্জিনিয়ারিং দপ্তরে গেলাম, আবার একটা চিঠি গেল। সেই চিঠি আমার হোয়াটসঅ্যাপে আছে। আবার একটা চিঠি গেল যথারীতি দলীয় দপ্তরে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে। আমি নামটা বলি যে এই লোকটা আমাদের লোক নয়, এই লোকটা অমুক করে তমুক করে। একে উপাচার্য ইঞ্জিনিয়ারিং দপ্তরের দায়িত্ব দিয়েছেন, অবিলম্বে একে সরানো। ঘটনাচক্রে ওইখানে যখন সেসব নিয়ে কথা হয়, সেখানেও আমার ছাত্র ছিল এবং আলটিমেটলি কিছু হয়নি, সেটা দপ্তরে চাপাই করে দিয়েছে। এটা কোনো দল বা কোনো গোষ্ঠীকে আমি করার জন্য, সমালোচনা করার জন্য বলছি। আমি বলছি এরকম হয়, এই ধরনের মতান্তর মনান্তর এটা হয়। আবার এটাও ঘটেছিল যখন এই উপাচার্য ব্যবস্থা নিয়ে যখন টানামাটান চলছে, তখন একটা জায়গা থেকে আমার কাছে ফোন এলো, তন্ময় কিছুটা জানেন, আপনি বারাসাতে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, আপনি ওইটার উপাচার্যের দায়িত্ব নেন। কেউ অবাক হবে না, আমাকে বলেছিল আমি প্রফেসরই নেই, আমি উপাচার্যের দায়িত্ব নেব। দেখুন না, রবীন্দ্র ভারতীতে একজন বিচারপতিকে উপাচার্য করে দেওয়া হচ্ছে। ওই তো রাজ্য মতো করছেন, সবসময় যে প্রফেসর হতে হবে তা হচ্ছে না, তাকে বলতে করে দিচ্ছেন। অন্য অন্য জায়গা থেকে লোক এনে যদি করতে পারেন তাহলে আপনাকে করতে পারেন। আইনে লেখা আছে যে উপাচার্যের পদ খালি হলে কয়েকদিনের জন্য বা কয়েক মাসের জন্য এনি পার্সনকে রাজ্যপাল নমিনেট করতে পারে, যাকে তিনি মনে করবেন যে তিনি উপযুক্ত। আমি তখন বললাম পরে বার জানাবো। কেউ কেউ ইতিমধ্যে জেনে গিয়েছিল, তারা তখন ফোন করে, আপনি যদি সত্যি এখানে যান তাহলে আমাদের এটা করে দিতে হবে, বলা শুরু হয়ে গেল। তো তার কাছে টাকা। তো তারপরে আমি আবার পরে জানালাম যে না, আমি রাজি নই, কারণ আমি মনে করি যে ওইখানে যেতে গেলে মিনিমাম যে জায়গাগুলো দরকার সেটা আমি আমার নেই। অহেতুক গিয়ে জটিলতা বাড়ানো, খবরের কাগজে নানা রকমের কথাবার্তা, নানা রকমের এসব রাখি। কারণ আমি ইতিমধ্যে খবরও পেয়ে গিয়েছিলাম
যে মুহূর্তে কারো কারো কাছে খবরটা চলে গিয়েছিল, ওই বিশ্ববিদ্যালয়ের একটা গোষ্ঠী বিকাশ ভবনে গিয়ে হতে দিয়ে বলেছিল এই প্রস্তাব সর্বনাশ হয়ে যাবে, এই প্রস্তাব। তো এরকম অনেক রকমের অভিজ্ঞতা, সব কথা বলা যায় না। ফলে শুধু যে এখানে মাস্টারি করেছি তা নয়, অনেক রকমের অভিজ্ঞতার মধ্যে দিয়ে এসেছি, অনেক প্রশাসনিক পদ, অনেক ওগুলো সামলে। তো আলটিমেটলি আজকে বলা যেতে পারে যে এত টানা পড়ে এত কিছু মধ্যে, বা এই যে কথাগুলো বললাম, এটা কারা কথা বলে তাদের খারাপ লাগবে, তারা বলে দেখি তো ব্যাটাকে, এই কথাগুলো বলে গেল, তাও হতে পারে। এই গত বছর পর্যন্ত যখন এই অন্তর্বর্তী পর্যায়ের সময় ঝামেলা চলছিল, ফোন করে করে আমাকে বলে দেখে নেবো আপনি পেনশন পান কি করে, কি হলো বড় বাড়ি যে দু একজন লোক আছে ঠিক খেয়ে পড়ে যেতে পারে। তো আজকে আমার এখানে শেষ হলো। আমি নভেম্বর মাসে ICSSR ফান্ডেড মিনিস্ট্রি অফ কালচারের স্নেহধন্য ইনস্টিটিউট অফ সোশ্যাল অ্যান্ড কালচারাল রিসার্চ, কলকাতায় তার অফিস আছে, সেখানে প্রজেক্ট ডাইরেক্টর হিসেবে আমি যোগ দেবো। আমাদের চিঠি চলে এসেছে, সুতরাং কর্মহীন হব না, আর পেনশন না দিলেও ঠিক বেঁচে থাকবো, মানে ওই যে আমি হুমকির কথা বলছি। তো সুতরাং ওইগুলো দিয়ে আমাকে কিছু করা যাবে না। আমি চাইব যে দোষ ত্রুটি সবারই থাকে, আমারও নিশ্চয়ই আছে, তবু আমার এই বিভাগে অবস্থিতি দিয়ে, আমার সার্বিক অবস্থিতি দিয়ে যে কথাগুলো আমি বোঝাতে চেয়েছি, আমার ছাত্রছাত্রীরা যদি সেই কথাগুলো কিছুটা বুঝতে পেরে থাকে এবং সেটা কিছুটা অন্তত তাদের জীবনে পালন করতে থাকে, সেটাই এই 41 বছরের শিক্ষকতা আমার পুরস্কার। আমি ভালো থাকবো, অবশ্যই ভালো থাকবো, কারণ আমাকে খারাপ লাগার ক্ষমতা কারো নেই। আমি নিশ্চয়ই ভালো থাকবো এবং আমি চাইবো তোমরাও ভালো থাকবে, সবাইকেই ভালো থাকতে হবে। খারাপ তো থাকবেই, তার মধ্য থেকেই ভালো থাকতে হবে। এই ভালো থাকার অঙ্গীকার নিয়ে আমাদের আজকের পারস্পরিক কথোপকথন শেষ হোক। যোগাযোগ থাকবে, সম্পর্ক থাকবে, নিশ্চয়ই থাকবে, অন্তত মানসিক যোগাযোগটা থাকবেই। তো আজকে কথোপকথন এখানে থাকুক। আমিও চাই সকলে সফল হও, সকলে ভালো থাকো, তোমরাও চাইবে আমিও ভালো থাকি, চেয়েই চলো, এবং আমি নিজেও চাই নিজে ভালো থাকি এবং থাকবো। এই কথাগুলো বলে আমি আমার শেষ করলাম। আবার পৃথিবীটা গোল, ঠিক কারো না কারোর সঙ্গে কোথাও না কোথাও একবার অথবা একাধিকবার দেখা হবে এবং হতে থাকবে, এইটুকু বলে রীতি অনুযায়ী এরপরে আর কিছু কথা থাকা উচিত নয়, কিন্তু আমি স্যার ম্যাডামদের কাছে আবেদন করছি যে যেহেতু